জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে থাকায় উপদেষ্টার ক্ষোভ, তদন্তের ঘোষণা, রাজনৈতিক দলের সম্মতিতেই সংস্কার। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অভিযোগ শ্রম উপদেষ্টার। কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ উত্তরণে আশাবাদী প্রধান উপদেষ্টা, সবাইকে একযোগে কাজ করার আহ্বান। 70 অনুচ্ছেদ সংশোধন সহ সংবিধান ঢেলে সাজানো তাগিদ আইনজ্ঞদের। আওয়ামী সরকারের বিরুদ্ধে সংশোধনে বাধার অভিযোগ এবং ছাত্র জনতার অর্জন নস্যাতে ভারতে বসে অপপ্রচারে আওয়ামী লীগ, শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে নেতাকর্মীদের নির্দেশনা বিএনপি। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। 2038 সালের আগে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 873 কোটি টাকা পরিশোধ করতে পারবে না পদ্মা ব্যাংক, জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার পদ্মা ব্যাংকের কাছে আটকে থাকা জলবায়ু তহবিল, মূলধন এবং সুদসহ পুনরুদ্ধারের উপর উপায় খুঁজবে বলেও জানান তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ের এফডিআর করার টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান রিজওয়ানা হাসান। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। পদ্মা ব্যাংকে বছরের পর বছর ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আমানত আটকে থাকলেও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নাফিস শারাফাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ মেয়াদে নবায়ন সুবিধা নিয়েছেন। বিনিয়োগের পর থেকে ব্যাংকটি ক্রমাগত লোকসান করায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিনিয়োগের বিপরীতে কোনো লভ্যাংশ পায়নি। তারপরও জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা এই ব্যাংকেই রাখা হয়। 2038 সালের আগে এই ফান্ডের 873 কোটি টাকা পরিশোধ করতে পারবে না পদ্মা ব্যাংক বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সুদে আসলে বেড়ে আমাদের পাওনা হয়েছে 873 কোটি 81 লক্ষ 65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। জলবায়ু তহবিল, মূলধন এবং সুদসহ পুনরুদ্ধারের উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যে কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। বিভিন্ন মন্ত্রণালয়ের এফডিআর কৃত জনগণের টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান এই উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গাজীপুর সাভার বেল্টের আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করতে 79 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শ্রম অসন্তোষের পেছনে বিদেশি ইন্ধন আছে, নির্দিষ্ট দেশের বায়াররা লবিং করছে বলেও জানান শ্রম উপদেষ্টা। এই অর্ডারগুলো কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রায় 15 থেকে 20% অর্ডার ক্যান্সেল হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন, উঠে পড়ে লেগেছেন। তো সেই জায়গা থেকে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নতুন সচিব নিযুক্ত হয়েছেন তিনি এই কথাটি বলেছেন, কোনো শ্রমিক আসলে তার ফ্যাক্টরিতে হামলা করবে না কখনো, কারণ তাহলে মাস শেষে সে বেতনটা পাবে না। সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিটা যে হয় শ্রমিকের হয়, মালিক তো বিত্তশালী। তো কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি, বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা
বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। শ্রমিক অসন্তোষে আজও বন্ধ বেশিরভাগ গার্মেন্টস কারখানা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শ্রমিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব HM শফিকুজ্জামান। বহিরাগতরা উস্কানি দিচ্ছে উল্লেখ করে শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি। বৃহস্পতিবার গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শ্রম সচিব। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। সাভার ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ কাটেনি। শ্রমিকরা কাজে ফেরায় বেশ কিছু কারখানা খুললেও এখনও বন্ধ শতাধিক প্রতিষ্ঠান। নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন নতুন শ্রম সচিব HM শফিকুজ্জামান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। এ সময় চলমান শ্রমিক অসন্তোষে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। শ্রমিক আন্দোলনে বহিরাগতরা উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে শ্রম সচিব বলেন ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। তবে শ্রমিকদের 25 দফা দাবির মধ্যে অনেকগুলোই যৌক্তিক বলে জানান তিনি। ন্যূনতম মজুরি নির্ধারণে সময় লাগবে বলেও জানান সচিব। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণে আশাবাদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন শামীম আক্তার। রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ ICCB এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করা হয়। এই সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ICCBর সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতায় FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির স্বাগত বক্তব্য দেন। এছাড়া অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের চলমান অর্থনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় অংশ নেন। পৃথিবীর কোনো দেশের ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। LDC থেকে উত্তরণের পর বিশ্ববাজারে এখন থেকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হব। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রথাগত কোনো আন্দোলন ছিল না। তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জাতিকে পচনের হাত থেকে রক্ষা করতে। প্রথাগত আন্দোলনের জন্য আসে নাই। যারা মারা গেছে তারা মন ঠিক করেছিল যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি। এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আশাবাদী তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যায়, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে এক বাবা একটা কিছু করছি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ রাত। সংবিধান সংশোধনের এখনই ঢেলে সাজানোর উপযুক্ত সময় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আওয়ামী সরকার সংবিধান সংশোধনে বড় বাধা ছিল বলে অভিযোগ তাদের। এদিকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। দেশের চলমান সংকট থেকে উত্তরণে বুধবার রাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ৬টি বিশেষ কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রেস ক্লাবে যুক্তরাজ্য রেজিস্টার্ড মানবাধিকার সংগঠন সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটসের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী আইনজীবীরা, যেখানে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি এবং সংবিধানের নানা দিক। আলোচনায় বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করার দিকে জোর দেওয়ার তাগিদ দেন ব্যারিস্টার নাজির আহমদ। নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে বলে প্রত্যাশা তার। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতা একসাথে গণভোটের আয়োজনও করা যেতে পারে। 50 বা 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন সংবিধান ড্রাফট করা। সংবিধান সংশোধনের জন্য নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও শেখ হাসিনা সরকারের বাধায় তা হয়ে ওঠেনি বলে অভিযোগ অধ্যাপক মাইনুল ইসলাম খানের। এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। আজ থেকে 10-12 বছর আগে আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না, তার কারণ এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অনুচ্ছেদের কারণে কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়। ৭০ অনুচ্ছেদ বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে ওটাকে ধারণ করেই এই উদ্যোগ নিয়েছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে ভারতে বসে আওয়ামী লীগ যে অপপ্রচার চালাচ্ছে তাতে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুততম সময়ে সংস্কার করে জনগণের সংসদ নিয়ে দেশ চালানোর উদ্যোগ নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচার সরকার খালেদা জিয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করায় তার শারীরিক অবস্থার এই নাজুক পরিস্থিতি বলেও অভিযোগ দলটির। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। ছাত্র জনতার আন্দোলন সহ গণতন্ত্রের আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জন্মলগ্ন থেকে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার। দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে জনগণের সংসদ প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে
আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব শিল্প কারখানার অস্থিরতা তৈরির চেষ্টা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। হাসপাতালে ভর্তি করিয়েছিল, পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। আওয়ামী লীগ শাসন আমলের প্রশাসনের দলীয়করণ থেকে বের হয়ে আসতে আরো ধৈর্য ধরতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব। নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্র থেকে মুক্ত করাই চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সংস্থাটি উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনের রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি মুক্ত। আরো জানাচ্ছেন নূপুর মাহমুদ। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ সংস্কারের কাজে আত্মনিয়োগ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের করা কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, সংস্থাটির উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি মুক্ত। দুদক এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এটির যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাটা আছে সেটি সুদৃঢ়তর হয়। এখন যা আছে তার তুলনায় আরও সুদৃঢ় হবে, কিন্তু তার চেয়ে বেশি হলো যে যতটুকু ক্ষমতায় থাকবে দুদকের হাতে সেটা যেন কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, কারোর প্রতি ভয় করুণা না করে, আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ড বিবেচনায় নিয়ে দুদক কাজ করবে। এরকমভাবে যেন দুদক পরিচালিত হয় সেটার জন্য আমাদের পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি সংস্থাটি জানিয়ে তিনি বলেন, এর থেকে দুদককে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করার জন্য রাজনৈতিক প্রভাবের সুযোগ নিয়ে এবং তার প্রভাব দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে দুভাবে পড়ে। এক হচ্ছে তার নিজস্ব কার্যক্রমের মধ্যে পড়ে, কারণ আমলাতন্ত্র থেকে যাদেরকে পেশনে প্রেরণ করা হয় তারা এখানে এসে আমলাতন্ত্রের প্রতি তাদের আনুগত্যটাকে প্রাধান্য দেয়, যার ফলে যারা আমলাতন্ত্রে জড়িত, আমলাতান্ত্রিক অবস্থান থেকে দুর্নীতি জড়িত, তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার একটা হাতিয়ার হিসেবে তারা কাজ করে। নতুন বাংলাদেশে দুর্নীতির লেশমাত্র চায় না তরুণ সমাজ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আইনের সংস্কারের প্রয়োজন আছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেখছেন সংবাদ রাত। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। VOA 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া।
সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আল কায়দার হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালেদ শেখ মোহাম্মদ এবং তার 2 সহযোগী আগামী সপ্তাহে একটি সামরিক আদালতে সম্ভাব্য মৃত্যুদণ্ড এড়ানোর প্রেক্ষিতে তারা দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন যে ইউক্রেন প্রথমবারের মতো F-16 যুদ্ধবিমান পেয়েছে, যা তারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য কয়েক মাস ধরে চাচ্ছিল। বুধবার টেক্সাসে দেশের অন্যতম প্রধান কৃষ্ণাঙ্গ সংগঠন সিগমা গামা রোর একটি কনভেনশনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের এক বক্তব্যের জবাব দেন। এর আগে ট্রাম্প হ্যারিসের জাতিগত পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর প্রশ্ন তুলে বলেন, আমেরিকান জনগণের প্রাপ্য আরও ভালো কিছু। VOA 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন কি ব্যাটার জাকের আলী। কঠিন হলেও ভারতের বিপক্ষে ভালো করতে আশাবাদী নির্বাচক হান্নান সরকার। ব্যাটিংয়ে অফ ফর্মে থাকলেও সাকিবকে নিয়ে চিন্তা নেই তার। আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার স্মৃতি এখনো তরতাজা। সুখস্মৃতি নিয়ে এবার ভারত যাচ্ছে নাজমুল হোসেনের দল। ভারতের মাটিতে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, তাই স্কোয়াডে ভারসাম্য রেখেছেন নির্বাচকরা। প্রথমবার টেস্ট দলে জায়গা পেলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী। চোটের কারণে শরীফুলের জায়গা হয়নি দলে। এছাড়া পাকিস্তান সিরিজের দলে থাকা বাকিরা উঠছেন ভারতের বিমানে। কন্ডিশন বিবেচনায় দলে আছে 4 পেসার, স্পিনারও সমান সংখ্যক। ব্যাটিং লাইনআপও যথেষ্ট অভিজ্ঞ। পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বানানো আমাদের দরকার। 13 বছর পর কাউন্টিতে ফিরে সারের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছেন সাকিব, তবে ব্যাটিংয়ে হতাশ করেছেন এই অলরাউন্ডার। এ নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না নির্বাচকরা। সাকিব ফর্মে নেই, আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে, মানে আপনি T20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। এদিকে বৃহস্পতিবার অনুশীলন শেষ করে টিম টাইগার্সের গন্তব্য ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এ সময় অধিনায়ক নাজমুল হোসেনের সাথে ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।